হয়ে উঠতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার, প্রতিবাদের ভাষা। তো খেয়াল করেন, জমির মালিকানার প্রশ্ন পরিণত হচ্ছে একটা রাজনৈতিক প্রশ্নে। অর্থাৎ ইসলাম শুধু ধর্মেই সীমাবদ্ধ থাকতেছে না, এটা পরিণত হচ্ছে মজলুমের অধিকার আদায়ের অস্ত্রে। এই কারণেই বাংলাদেশে ইসলামকে শুধু ধর্মে রিডিউস করে নিয়ে আসাটা প্রগতিশীলদের একটা কৌশল। কারণ তাহলেই সে ধর্মকে ব্যক্তিগত বলে ড্রয়িং রুমে আলাপে বিষয় বানিয়ে ফেলতে পারবে, ড্রয়িং রুমে আটকায় ফেলতে পারবে, তার রাজনৈতিক প্রভাব থাকবে না। এর ফিরে যাই, তার মানে আমার রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে আমার জমির মালিকানা যারা দেয় না তারা আমার শত্রু। রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা করে নিচ্ছে হিন্দু জমিদাররা। হিন্দু জমিদার মানে শুধু জমির মালিকই না, সে মূলত তার জমিদারের সকল প্রজার মালিক। জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পরে যাওয়া যায় না, হাঁটা যায় না, জমিদারের ছাওয়া মারানো যায় না, জমিদারের নাতির অন্নপ্রাশনে টাকা দিতে হয়, বেশি খাজনা দিতে হয়। আবার মুসলমান যদি মুখে দাঁড়িয়ে রাখে তাহলে খাজনা দিতে হয় এক্সট্রা। গরু কোরবানি দেওয়া যাবে না, খাজনা দিতে না পারলে পিটায় মেরে ফেলবে। জমিদার পূজা করবে, সেজন্য খাজনা দিতে হবে মুসলমানদেরকে। তখন মুসলমানরা প্রশ্ন তোলে যে আমি কেন হিন্দুর পূজায় খাজনা দিব? এই জমিদারদের নির্যাতনের ইতিহাস জানতে হবে আপনাদেরকে, কি বিভৎস নির্যাতন করত। যাই হোক, ফলে জমিদারি উচ্ছেদের যে প্রকল্প, সেটা শুধু জমির মালিকানা পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা নিজের জন্য রাষ্ট্র বানানোর একটা প্রকল্পে পরিণত হইতে থাকে। এমন রাষ্ট্র যেখানে কৃষক তার জমির মালিকানা পাবে তো বটেই, সেই রাষ্ট্রে সে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার পাবে। এই প্রেক্ষাপটেই বাংলার মুসলমানরা বঙ্গভঙ্গের পক্ষে দাঁড়াইছিল। কারণ বাংলা ভাগ মানে এই বঙ্গের জমিদারি কলকাতার জমিদাররা হারাবে, তার মুক্তি ঘটবে। আর এই বঙ্গভঙ্গের বিরোধিতা করছে রবীন্দ্রনাথরা। কারণ জমিদারি গেলে বজরায় বৈশা নিশ্চিন্তে প্রেম সঙ্গীত লেখা যাবে না, জমিদারি যাওয়া মানে পেটে টান পড়া। তাই লিখতে হইল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা কোনটা? এইটা। কোন ভূখণ্ডকে রবীন্দ্রনাথ সোনার বাংলা বলছিলেন? এইটা। রবীন্দ্রনাথের সোনার বাংলা এইটাই। শুধু জাতীয় সঙ্গীত নিয়ে হাউকাউ না কইরা এই সোনার বাংলা আইনা থেকে বা আমার বাকশালীরা। কিন্তু পরিহাসের বিষয় হলো পূর্ব বাংলা তাকে ভালোবাসে না। কিন্তু এই জমিদারি রক্ষার গানটাই হয়ে দাঁড়ায় জমিদার বিরোধী জনগণের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। কি তামাশা! এই জমিদার বিরোধী আন্দোলনে আসলে কি ঘটে? হিন্দু জমিদারদের যে অর্থনৈতিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক প্রভাবের কথা বলছি, সেই প্রভাবে প্রথম সংগঠিত আঘাত হয়ে এই মুসলমান কৃষকেরা। ফলে এই যে জমিদার শ্রেণীর যে আধিপত্য এবং আপামর হিন্দুদের যে আধিপত্য, তার উপরেও আঘাত পড়ে। একজন হিন্দু কৃষক এবং মুসলমান কৃষকের মধ্যে তফাৎ হইল যে ওই হিন্দু কৃষক মানসিকভাবে জমিদারদের সাথে অবস্থান করে, আর মুসলমান কৃষকটা থাকে দ্বিতীয় শ্রেণীতে। এমন তথ্য আপনি ইতিহাসেই পাবেন। জমিদার বাড়িতে দুই কৃষক গেল, একজন হিন্দু আর একজন মুসলমান। একজন বসলো পাটিতে আর একজন বসলো মাটিতে। কে মাটিতে বসলো বলে মনে করেন? মুসলমান কৃষক। দরিদ্র কৃষক হইলেও শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আপনি সাংস্কৃতিকভাবে শক্তিমান হয়ে উঠবেন, নিজের শক্তি ফিল করবেন। এটা আপনি দেখতে পাবেন, এখনো দেখতে পাবেন যে আওয়ামী লীগের কাছ থেকে জীবনে একটা উপকার পায় নাই, কিন্তু বা চায় নাই। কিন্তু জুলাইয়ের গণহত্যাকে অস্বীকার করে এমন আওয়ামী সমর্থকের দিকে খেয়াল করে দেখলে বুঝবেন, এরা আওয়ামী লীগ ক্ষমতায়, এই চিন্তাটাই তাকে ক্ষমতাবান করে তোলে। সে মনে করে আমি ক্ষমতার একটা অংশ, আমার একটা আলাদা ক্ষমতা আছে। ফলে মুসলমান কৃষক যখন হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করে, তার মনে তখন এই ব্যবস্থা উচ্ছেদের স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে নতুন রাষ্ট্রের। এই রাষ্ট্রের স্বপ্নই তাকে দেখাইছিল পাকিস্তান, দেখাইছিল জিন্নাহ। ফলে পূর্ববঙ্গের মুসলমান এই পাকিস্তানের পক্ষে দাঁড়ায়। পাকিস্তান রাষ্ট্রের ধারণা আসছিল মূলত গান্ধীদের হিন্দুত্ববাদী ভারত বানানোর বিরোধিতা থেকেই। মুসলমানরা এই দেশে বহিরাগত শত্রু, এই ধারণার কন্টিনিউশন, ধারাবাহিকতা হইতেছে কংগ্রেস। যা বলতেছিলাম যে এই পাকিস্তান যখন বলে যে আমরা জমিদারি প্রথা উচ্ছেদ করে দেবো, তখন পূর্ববঙ্গের মানুষ কোনো দিকে না তাকায় তাকে সমর্থন করে। কারণ এমন একটা রাষ্ট্রের স্বপ্নই তো তারা এতদিন ধরে দেখছে। পাকিস্তান সৃষ্টি করতে চাওয়া আর গরিব মুসলমান কৃষকের পাকিস্তান রাষ্ট্র বানানোর প্রশ্নের সমর্থন দেওয়া এক না, এটা একটু মনে করাই দিতে চাই। পূর্ববঙ্গের জনগণের সমর্থন নেওয়ার জন্যই মূলত এই কথার উদ্ভব হয়েছিল এবং জনগণ তাতে সায় দিছিল স্বাভাবিকভাবে। তো স্বাদের জমিদারি উচ্ছেদ হয়ে যাবে, এটা মানা স্বাভাবিকভাবে অসম্ভব হিন্দু জমিদারি এলিটদের জন্য। হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রকল্পের জন্য এটা সবচেয়ে বড় শত্রু। কিন্তু বাস্তবতা হইল পাকিস্তান তৈরি হয় এবং স্বাদের জমিদারি জয় বাংলা হয়ে যায়। অর্থনৈতিক প্রতিপত্তি যদি চলে যায় হিন্দু জমিদারদের, তাহলে বাকি থাকে কি? হিন্দু জমিদারদের হাতে তখন একটা মাত্র অস্ত্র থাকে, সেটা হইল সাংস্কৃতিক আধিপত্য, বয়ানের আধিপত্য। শুধুমাত্র তাহলেই পাকিস্তানকে ভাঙা যাবে। পাকিস্তান রাষ্ট্রে বহু সমস্যার কারণে পাকিস্তানকে সবচেয়ে বেশি সমর্থন করা বাঙালি মুসলমান কৃষকের স্বপ্নভঙ্গ হয় কিছুদিনের মধ্যেই। কেন হয়, কখন হয়,
একটু বুঝাই দেখি। প্রথম হয় ভাষা আন্দোলনে 52-তে। ভাষা আন্দোলন কিন্তু কোনো মাতৃভাষার আন্দোলন ছিল না, শুনলে খারাপ লাগবে, কিন্তু আসলে কেন ভাষা আন্দোলনটা হইল? এইটা ছিল গরিব কৃষকের ছেলের চাকরি পাওয়ার আন্দোলন। জমিদারি প্রথার শিকল থেকে রক্ত দিয়ে বেড়ে আসে কৃষক যখন শোনে রাষ্ট্রের ভাষা হবে উর্দু, অর্থাৎ সে বাংলায় কথা বলার ছেলে আর সে চাকরি পাবে না, সে বিদ্রোহ করে বসে। 52-র ভাষা আন্দোলন এই দেশের মেহনতি মানুষকে চেনার একটা বিশাল সুযোগ। পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান বানানো বাঙালি মাত্র 5 বছরের মাথায় রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ফলে এদেশের জনগণ যে নিজের স্বার্থ বুঝে এবং বুঝে নিতে চায়, অন্তত তাকে বেশি দিন মুখে চুষনি দিয়ে চুপ করে রাখা যায় না, সেটা এই ঘটনায় বোঝা যায়। আমি এই জন্যই বলতাম, বারে বারে বলতাম, হাসিনার শাসন টিকবে না, কোথাও কোনো প্রতিরোধ নাই। আমি তখনও বলছি টিকবে না, আপনারা অবিশ্বাস করছেন অনেকেই, বলেন আমি বাড়ায় বাড়ায় বলি, আমি সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলাই দিই। এটাই আমাদের শক্তি। অনেকে আবার বলে যে আবার ফ্যাসিবাদ আসবে, আসতে পারে, টিকবে না। অনেকে বলে ভারতীয় আধিপত্যবাদ আসবে, আসতে পারে, টিকবে না। অনেকে বলে বিএনপি আওয়ামী লীগের শাসনের মতোই শাসন চালাবে, চালাইতে পারে, টিকবে না। বাংলাদেশের মাটিতে বাতাসে এমন কিছু একটা আছে, এটা মাথা নোয়ানোর না। এটা আমি আপনি না থাকি, বাংলাদেশ আবার জায়গা উঠবে, বাংলাদেশ আবার প্রতিরোধ করবে। যা বলছিলাম যে হিন্দু জমিদারদের শ্রেণীর যে সাংস্কৃতিক বয়ান, এই আধিপত্য, এই আধিপত্য তৈরি করে কে? আধিপত্যই তৈরি করে প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার নামে। কারা করে? প্রথম আলো, টেলি স্টার, সিপিবি, ছায়ানট, উদিসি, এদের মাধ্যমে। যে কথাটা বলার জন্য এই 3টে শব্দ ব্যবহার করে, সেটা কি ইসলাম বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। কারণ কি? তার কারণ এই মুসলমান তার শখের জমিদারি, তার হিন্দুত্ববাদী ভারত ভেঙে দিছে। ফলে তাদের গায়ের ধরে না পারি চিন্তার ক্ষমতা আমাদের নিচেই রাখবো। প্রমাণ দিই আপনাকে। যদি জিজ্ঞেস করা হয় একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল লোক বললে আপনার মাথায় কেমন চিত্র ভাইসা ওঠে, আমি উত্তরটা দেব না। তবে শুধু এটুকু বলবো যে আপনার মাথায় কোনো দাড়ি টুপিওয়ালা লোককে, মুসলমানকে অসাম্প্রদায়িক প্রগতিশীল বইলা মনে হবে না। মুক্তিযুদ্ধের পর থেকে আমাদের রাষ্ট্রের রাজনৈতিক বয়ান যেটা আধিপত্য করতেছে, সেই বয়ানে কি দাড়ি টুপি পরা কাউকে স্থান দেওয়া যায়? ভেবে দেখেন। আমাদের প্রধান বয়ানে দাড়ি টুপি পরা সবাই হলো পাকিস্তানি, এবং জাফর ইকবালদের মতো সবাইকে পাকিস্তান পাঠাই দিতে হবে। যে দাড়ি টুপি আর লুঙ্গির মুসলমানরা বাংলাদেশ রাষ্ট্র বানাইলো, তারাই এখন এই দেশের শত্রু, আর মালিক হইল কলকাতার সোনাগাছির খাটের যোদ্ধারা। এই দেশের অসাম্প্রদায়িকতা হইল পয়লা বৈশাখে রমনায় সিঁদুর ধুতি, হাতে শাখা পইরা মুসলমানদের ছেলেমেয়েদের নৃত্য করা, আর দাড়ি টুপি বোরখার আদম হইল দেশকে জঙ্গি বানাইতে চাওয়া চরমপন্থী ইসলামিস্ট। এই তো প্রগতিশীলদের বয়ানে মুক্তিযুদ্ধ, তাই না? যে গরিব মুসলমান কৃষক জমির মালিকানা আর অধিকারের রাষ্ট্র বানাইতে বহু সংগ্রামের শেষে এই বাংলাদেশ বানাইলো, সেই বাংলাদেশে তারা হয়ে গেল দেশ বিরোধী। খুব মজার ব্যাপার না? আর এই বয়ানের কারিগর কারা? এই বয়ানের কারিগর হইতেছে সেই প্রগতিশীল সাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ ভাইয়েরা আর বোনেরা। এই বয়ানই তো হিন্দু জমিদারদের কালচারাল ন্যারেটিভের আধিপত্যের বয়ান, যে বয়ান এসে থিতু হয়েছে আওয়ামী লীগের হাতে। ফলে আওয়ামী লীগ হয়ে উঠছে ভারতের একমাত্র বর্ষার স্থল। বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের কথা উঠতে যে এত বড় ইতিহাস আনতে হইল, ক্ষমা করবেন, এবার বিএনপির আলাপে ঢুকবো। জেনারেল জিয়া হইলেন এই দেশের ইতিহাসের দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি, যিনি ভারতের সৃষ্ট বাংলাদেশে অনুষ্ঠিত এই বয়ানের বিরুদ্ধে দাঁড়ায় পড়ছিলেন। দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রথম ব্যক্তি কে ছিলেন? মৌলানা ভাসানী। অর্থাৎ মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের পলিটিক্যাল ডমিনেন্ট বয়ানকে ভেঙে নতুন বয়ান দাঁড় করাইছিলেন জিয়াউর রহমান। তিনি যে খুব শক্ত বয়ান দাঁড় করাইতে পারছিলেন তা না, তবে আওয়ামী বয়ানের বাইরে তিনি আসতে পারছিলেন। ফলে ভারতের হেজিমনির বাইরেও যে এদেশে পলিটিক্স করা যায়, সেটার পথ তিনি দেখাইছেন। এমনকি মৌলানা ভাসানী ক্ষমতায় আসতে পারেননি, জিয়াউর রহমান ক্ষমতায় চলে আসছিলেন। সো মৌলানা ভাসানীর চেয়ে এক ধাপ আগায় জিয়াউর রহমান ইন্ডিয়ার কালচারাল ডমিনেন্স পলিটিক্যাল বয়ানের বাইরে নতুন একটা রাজনৈতিক চিন্তা দেখাইছেন এবং সেই চিন্তাকে ক্ষমতাশালী করে তুলছেন। আজকের বিএনপির অবস্থা কি? আজকের বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, ৭২-এর সংবিধানের কথা বলে রাজনীতি করতে চাইতেছে। প্রথম আলো ডেইলি স্টারের সামনে জিয়াফত দিলে বিএনপির পুচ্ছে আগুন জ্বলে যায়, আর মির্জা ফখরুল মিছা কথা বলে বক্তৃতা দেয় যে পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছে। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। বাংলাদেশ রাষ্ট্রের সাথে সবচেয়ে বড় গাদ্দারি এখন বিএনপি শুরু করছে। বিএনপি যদি মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানি ফেরি করে, তাহলে আলাদা করে পার্টি করার প্রয়োজনীয়তা কিসের? আওয়ামী লীগ করলেই তো পারে। তো মুক্তিযুদ্ধের বয়ান দিয়ে যে ফ্যাসিজম আওয়ামী লীগ চালু করছিল, সে একই কাজ তো বিএনপিও চালু করলো। তাহলে বিএনপির নিজের রাজনীতি কোনটা? উত্তর হইল যে বিএনপির কোনো রাজনীতি নাই। আওয়ামী লীগ তার বয়ান দিয়ে ফ্যাসিজম করছিল, কারণ সেটা করার জন্য যে জিনিসগুলো দরকার, যে ন্যারেটিভ দরকার, সেটা তার ছিল। বিএনপির ফ্যাসিজম করতে পারবে না, কারণ ফ্যাসিস্ট হওয়ার জন্য যে ন্যারেটিভ দরকার সেটা তার নাই।
বড় জোর চাঁদাবাজ হইতে পারবে, টেন্ডারবাজি করতে পারবে, ঘুষ খাইতে পারবে, টেম্পু স্ট্যান্ড দখল করতে পারবে, আওয়ামী লীগের চাইতে কুৎসিত ভাবে গালি দিতে পারবে, কিন্তু রাজনীতি করতে পারবে না। ফলাফল হয়েছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দল, সেটা অলরেডি সবার কাছে একটা তামাশায় পরিণত হয়েছে। তাদেরকে এখন টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজ বলা হয়। দেখেন, তারা দ্রুত নির্বাচন চায়, আগাম নির্বাচন চায়, সেটাও তামাশার বিষয় হয়ে গেছে। সে আগাম নির্বাচনের পক্ষে সে একটা ভালো ন্যারেটিভও দাঁড় করাইতে পারেনি। আল বদর থেকে বানানো আল বটর গালিটাই বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের সবচেয়ে বড় প্রমাণ। ভাষা ধার করতে হয় আওয়ামী লীগের কাছ থেকে। আওয়ামী লীগের বানানো মুক্তিযুদ্ধের বয়ানের বাইরে কোনো পলিটিক্যাল বয়ান বানানোর বুড়ো বিএনপির নাই। জিয়াকেও এই মুক্তিযুদ্ধের বাইরে কল্পনা করতে পারে না। আওয়ামী লীগের শত্রু বানানো দেখে আওয়ামী লীগের শত্রু জামাতকেই তার শত্রু বানাইতে হয়। আওয়ামী লীগ যেহেতু বানাইছে, তাকেও বানাইতে হবে। সেজন্য সে আসলে দেখেন, সে আওয়ামী লীগ বয়ানের ভিতরেই আছে, আওয়ামী লীগের ন্যারেটিভের ভিতরেই আছে। আওয়ামী লীগেররা যে গালিটা দিত, বিএনপি একই গালি দিচ্ছে রাজাকার বইলা। যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন বিএনপি শত্রু হয়ে গেছে। সিপি গ্যাংয়ের মতো তারা ঝাঁপায় পড়তেছে আমাদের ফেসবুক পোস্টে। আওয়ামী লীগ আমারে বলতো আমি তারেক রহমানের টাকা খাই, বিএনপি এখন বলে আমি জামাতের টাকা খাই। চিন্তায় এতটাই গর্দভ, সেই আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের ভাষা, আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় কইরা সে আমাদেরকে ফাইট করতে হয়। এদের সৃষ্টিশীলতার অভাব থাকার কারণে সে গালি এখন শুধু জামাতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে না। এখন যারাই বিএনপি নির্বুদ্ধিতা নিয়ে কথা বলে সবাইকে আলবটর বলে। আমাকে বলে আলবটর কমান্ডার বলে, আপনি নাকি আলবটরের কমান্ডার। বিএনপির হয়ে কোনো শিক্ষিত লোক কথা বলে এমন দেখছেন কাউকে? ওই এক ছাড়া, ফাহাম ছাড়া, আর বিরানির দোকান থেকে চান্দা তোলা লোক, সে হচ্ছে বিএনপির অনলাইন সিপাচালার। তাহলে বিএনপির পক্ষ নিয়ে একটা কথা বলার লোক থাকলেও কেউ না। বিএনপির পক্ষ নিয়ে আসলে কথা বলতে গেলে আপনি আসলে বলবেনটা কি? আপনার বক্তব্যটা কি? বিএনপির রাজনীতি কেন করবেন? কেন আপনার পক্ষে আমার যাইতে হবে? কোনো উত্তর আছে? কোনো উত্তর নাই। এই কারণে দেখবেন আমাকে বিএনপির টপ লিডাররা গালি দেয়, কোনোদিন আওয়ামী লীগের টপ লিডাররা গালি দেয় নাই। কারণ তাদের আমার কথার জবাব দেওয়ার মতো মাল ম্যাটেরিয়াল তাদের মাথায় নাই। হার্পিক মজুমদার যে বয়ান তৈরিতে যে পারঙ্গম, সেটাও তারা পারে না। কেন আওয়ামী লীগের রাজনীতি করবেন এটা বলতে বললে হার্পিক মজুমদার যেভাবেই হোক, চেষ্টা করে হোক, সত্য মিথ্যা মিলায় 1 ঘন্টার একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে। কিন্তু এই বিএনপি সকল মাথায় হ্যাক করলেও বাজারি কথাবার্তার বাইরে 2 মিনিটও কথা বলতে পারবে না তারা। চ্যালেঞ্জ দিলাম, পারলে কইরেন। পারলে তো হাসিনার বিরুদ্ধে বয়ান আপনারাই তৈরি করতেন, আপনারা তো করতে পারেন নাই। বিএনপি জনগণের উপরেও ভরসা পায় না, তাই ওয়াকারের কোলে গিয়া ওঠে, ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে। যে বাংলাদেশ তাদের নেতা হিসেবে বরণ করে নিতে তৈরি ছিল, সেই জনতা মুখ ফেরায় নিচ্ছে তাদের থেকে। বিএনপির এই রাজনীতি আত্মঘাতী। বিএনপিতে যদি র্যাডিক্যাল পরিবর্তন না আসে চিন্তা এবং চর্চায়, তাহলে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই। কথাটা বিএনপি আলাদের ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তব।